অবসরের কথাবাসরের চতুর্দশ পর্বে আজও রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রপক্ষ এই যে একটা শব্দমালা তৈরি হয়ে গিয়েছে, এটা রবীন্দ্রনাথকে নিয়েই হয়তো সম্ভব। কারণ এত বৃহৎ, আমার মনে হয় মহাভারতের পর আর যদি এমন কোনো সাহিত্য থাকে যাকে নিয়ে একজন মানুষ তার সারা জীবন চর্চা করলেও শেষ করতে পারে না, তার শেষ কোথায় তার খোঁজ পায় না, আর যা প্রতিদিন তার কাছে নবতর হয়ে ধরা দেয়, নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন রূপে, ভাবনায়, ওই যে বললাম নবতর রূপে, যা রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, তুমি নব নব রূপে এসো প্রাণী, এসো গন্ধে, পুলকে, সমীরণে, গানে। এই সব কিছুই একমাত্র মহাভারতের পর আর যদি কোনো সাহিত্য থাকে সেটি রবীন্দ্র সাহিত্য, যদি কোনো জীবন থাকে রবীন্দ্র জীবন, আর যদি কোনো দর্শন থাকে রবীন্দ্র দর্শন। অবশ্যই সেই রবীন্দ্র দর্শন নিয়েই, রবীন্দ্রনাথের কথা নিয়েই আজকে আমরা কথা বলব। দেখুন, রবীন্দ্রনাথ যে সময়ের মানুষ, সে সময় এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তার সমসাময়িক কিন্তু অনেক বড় বড় কবি সাহিত্যিকেরা ছিলেন। এটা ঠিক। এটা যেন আমরা কখনো না বলি যে রবীন্দ্রনাথই বাংলাদেশের এমন এক বিরাট কবি যিনি ভারতবর্ষের আর সমস্ত ভাষাভাষিকদেরকে, সমস্ত ভাষাকে উন্নত করেছেন বা তাদেরকে একটা অন্য মাত্রায় তুলে নিয়ে গেছেন। এ কথাটা সম্পূর্ণ তো ঠিক নয়, সত্য নয়। আসলে রবীন্দ্রনাথ, হ্যাঁ, তিনি আছেন, তিনি তার দ্বারা সব কিছুই প্রভাবিত হয়েছে। ভারতবর্ষের অন্য প্রদেশের ভাষা, তাদের জনমানস, এমনকি বহির্বিশ্ব তার দ্বারা প্রভাবিত হয়েছে, এটা ঠিক। কিন্তু তার সময় অন্য ভাষারাও সমান গুরুত্বপূর্ণ ছিল। যেমন রবীন্দ্রনাথের সময় ছিলেন মির্জা গালিব। রবীন্দ্রনাথ ওই মির্জা গালিবের 7 বছর, অর্থাৎ মির্জা গালিব যখন তুঙ্গে, তখন রবীন্দ্রনাথ ছিলেন না। কিন্তু মির্জা গালিবের একটা প্রভাব রবীন্দ্রনাথের উপরে ছিল। মির্জা গালিব সে সময় উর্দু সাহিত্যের একজন বিরাট কবি, এবং তার প্রভাব উর্দু সাহিত্যে বিশাল, ব্যাপক, গভীর। তার রচনাও রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে, এটা অস্বীকার করার নয়। মির্জা গালিবকে যদি আমরা বাদ দিই, তাহলে আছেন তানিশ, মোহাম্মদ ইকবাল। এই ইকবালকে নিয়ে একটু কথা বলতে। ইকবাল রবীন্দ্রনাথের সমসাময়িক। তিনি উর্দুর একজন জনপ্রিয় কবি এবং সারে জাহাঁ সে আচ্ছা এই গানটির তিনি রচয়িতা। কিন্তু মির্জা গালিব বা তানিশ, এদের বাদ দিয়ে যদি আমরা মোহাম্মদ ইকবালের কথা বলি, ইকবালের সাথে রবীন্দ্রনাথের কোথায় যেন একটা দ্বন্দ্ব আমরা দেখি। অর্থাৎ ইকবাল রবীন্দ্রনাথের তরফ থেকে নয়, ইকবালের তরফ থেকে। কারণ রবীন্দ্রনাথ চেয়েছেন ইকবালকে, তিনি দেখা করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন। ইকবালের মধ্যে একটা রবীন্দ্র বৈরিতা ছিল। তিনি কোনোদিনই এটা মেনে নিতে পারেননি যে রবীন্দ্রনাথ একটা বাংলা ভাষা, তার থেকে উর্দু ভাষা অনেক সমৃদ্ধ, সেই ভাষা নোবেল পেল না, আর একটা বাংলা ভাষার, একটা অখ্যাত বাংলা ভাষা, তার কবি ওই বাংলা ভাষায় লিখে নোবেল পেয়ে গেলেন।
এটা ইকবাল মেনে নিতে পারেন এবং তিনি এই নিয়ে প্রচুর লিখেওছেন, বলেওছেন। তিনি এটা শেষ অবধি মেনে নিতে পারেননি এবং পারেননি বলে তিনি রবীন্দ্রনাথকে পুরোপুরি স্বীকারও করতে পারেননি। যদি এই পর্বটাকে বাদ দিই, মির্জা গালিবের পর্ব আমরা জানি, তানিশের ইকবালের পর্বকে যদি আমরা বাদ দিই, তাহলে দেখব ভারতবর্ষের আর সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু সমাদৃত। এই যে দক্ষিণ ভারত, যে দক্ষিণ ভারতে আমরা আছি বর্তমানে, যেখান থেকে এই দক্ষিণ ভারতের বিভিন্ন শৈল শহর থেকে আমাদের কথা বাসর চলছে অবসরের, সেখানে সমৃদ্ধ কানাড়া ভাষা, অতি সমৃদ্ধ তামিল ভাষা, তেলেগু ভাষা, অত্যন্ত সমৃদ্ধ। এবং কানাড়া ভাষার ডি রামচন্দ্র বেন্দ্রে, দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রে, তিনি কানাড়া ভাষার একজন অতি বিখ্যাত সাহিত্যিক, কবি। তার রচনা প্রচুর, কিন্তু কন্নড় ভাষা বা এই কানাড়া ভাষা রবীন্দ্রনাথকে হৃদয় দিয়ে বরণ করে নিয়েছে। আসবো, সে কথায় আমরা আসবো। তার আগে একটু আমাদের ঠিক পাশেই রয়েছে তামিল। আমরা তামিল, অর্থাৎ এই তামিলনাড়ু, এবং তখন নাম ছিল, রবীন্দ্রনাথের সময় ছিল এটা মাদ্রাজ, বেঙ্গল প্রভিন্সিয়াল, মাদ্রাজ প্রভিন্সিয়াল। এই মাদ্রাজ কিন্তু সেই সময় এই দ্রাবিড় ভাষা সেকালের অত্যন্ত সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধ ঐতিহ্য, এবং তার কালচার, তার গান, সঙ্গীত অত্যন্ত সমৃদ্ধ। এবং সেখানের এই তামিল ভাষার মধ্যে আমরা গোপালকৃষ্ণ ভারতী, মীনাক্ষী সুন্দরম পিল্লাই, সুব্রমণিয়ম ভারতী, এই সুব্রমণিয়ম ভারতী, যিনি তামিল সাহিত্যের আধুনিক জনক, রূপকার বলা হয়, তার সাথে রবীন্দ্রনাথের একটা খুব মধুর সম্পর্ক। তিনি রবীন্দ্রনাথের থেকে বয়সে ছোট, এবং কিন্তু রবীন্দ্রনাথের অনেক আগেই তিনি চলে গেছেন, অর্থাৎ তার লাইফ স্প্যানটা খুব কম, কিন্তু তিনি রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত, এবং রবীন্দ্রনাথের অনেক ভাষা, অনেক কবিতা তিনি গ্রহণ করেছে। এই সুব্রমণিয়ম ভারতী, তিনি কিন্তু মনে প্রাণে একজন বৈজ্ঞানিকও বটে। তিনি জগদীশচন্দ্র বসুর দ্বারা খুব প্রভাবিত, এটাও আমরা চাই। মারাঠা, আরেকটু এগিয়ে গিয়ে বোম্বে, পুনে কাছেই, সেখানকার মারাঠি কেশব দত্ত, তিনি রবীন্দ্রনাথের দ্বারা খুব প্রভাবিত, এবং মারাঠি সাহিত্যে রবীন্দ্রনাথকে সবচাইতে বেশি অনুদিত হয়েছে। রবীন্দ্রনাথ সাহিত্য অনেক বেশি অনুদিত হয়েছে মারাঠি সাহিত্যে, অবশ্য তামিলেও হয়েছে, কন্নড় ভাষাতেও হয়েছে। হিন্দিতে বালচন্দ্র হরিশ্চন্দ্র, মহাবীর প্রসাদ দ্বিবেদী, মুন্সী প্রেমচাঁদ রবীন্দ্রনাথের দ্বারা ভীষণ প্রভাবিত। মুন্সী প্রেমচাঁদ অনেকটা শরৎচন্দ্রের ধাঁচে, তিনি শরৎচন্দ্রের অনেক লেখাকে তিনি অনুবাদ করেছেন, এবং তার ঘরানা শরৎচন্দ্রের ঘরানা। হ্যাঁ, কিন্তু ওই যে মহাবীর প্রসাদ দ্বিবেদী, এরা কিন্তু রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত, এইটা আমরা বিশেষ করে লক্ষ্য করি। তেলেগু সাহিত্য বিশেষ করে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের দ্বারা প্রভাবিত। অনেক বঙ্কিমচন্দ্রের রচনা, শরৎচন্দ্রের বহু রচনা তেলুগু ভাষায় অনুদিত হয়েছে। রবীন্দ্রনাথের অনেক লেখাও এখানে একটা দেখেছি। আসলে একটি ঔপনিবেশিক ভাষা, একটা ঔপনিবেশিক ভাষায় নোবেল পুরস্কার কিন্তু প্রথম পান রবীন্দ্রনাথ, এটা বিশেষভাবে লক্ষ্য করার। একটা ঔপনিবেশিক ভাষাকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়া, সেটা রবীন্দ্রনাথের বিরাট কৃতিত্ব। কিন্তু তার আগে রবীন্দ্রনাথ কিন্তু এই ভারতবর্ষে খুব একটা পরিচিত ছিলেন না। ভারতবর্ষ আমরা বাদ দিলাম, অন্যান্য প্রভিন্সের কথা আমরা যদি নাও বলি, এই দক্ষিণ
উত্তরে কথা, বাংলায় তিনি কি আদৌ সমাদৃত ছিলেন? বরং তিনি অনেক সমালোচিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ও রবীন্দ্রনাথকে খুব বেশি গ্রহণ করেনি। নোবেল পুরস্কার পাবার পর চেহারাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে যায় এবং সেই কাহিনী আমরা জানি। কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে বরণ করার জন্য উন্মুখ হয়ে ওঠেন কলকাতার সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়। তারা রবীন্দ্রনাথকে বরণ করার জন্য একেবারে উন্মুখ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য সমস্ত ভাষাভাষী অন্যান্য সাহিত্যে রবীন্দ্রনাথের একটা বিরাট প্রভাব আমরা সেখানে দেখি। এছাড়া পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, বিশ্বের দিকে যদি আমরা তাকাই, সে সময় সবচাইতে 4টি ভাষা খুব সমৃদ্ধ ছিল: ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ আর ইটালিয়ান বা রোমান বা ইটালিয়ান। এই 4টি ভাষাকে রবীন্দ্রনাথ তার বাংলা ভাষা দিয়ে যেন চ্যালেঞ্জ করেছিলেন, এটা বলা যায়। রবীন্দ্রনাথ সেই সময়কার ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ এবং রোমান বা ইটালিয়ান ভাষাকে তার বাংলা মাধুর্য দিয়ে, একেবারে বাংলা দিয়ে তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করেছেন। এবং সেখানে এই সমস্ত ভাষাভাষীরা রবীন্দ্রনাথকে কিন্তু গ্রহণ করেছিলেন। এবং ল্যাটিন আমেরিকা সবচাইতে বেশি রবীন্দ্রনাথকে মান্যতা দিয়েছে বাইরের যদি কোনো দেশ, তাহলে সেটি হচ্ছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা রবীন্দ্রনাথকে প্রায় মাথায় করে রেখেছে এবং পৃথিবী রবীন্দ্রনাথকে সম্মান দেবার পর, মনে রাখবেন, বাংলা ও অন্যান্য প্রদেশের ভাষাভাষীরা রবীন্দ্রনাথকে কিন্তু স্বীকার করেছে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেখানে রবীন্দ্রনাথ তিনি কি করলেন? তিনি এই একটা বিদেশের যা কিছু ভালো, যা কিছু সুর, যা কিছু ছন্দ, যা কিছু দৃপ্তময়তা, তার সাথে আমাদের বাংলার একটা যোগ করে দিলেন। আবার এই বাংলার সাথে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের যা কিছু ছিল তার একটা যোগ করে দিলেন। এইটা রবীন্দ্রনাথের বিরাট কৃতিত্ব, যেটা অন্য কোনো সাহিত্যের নোবেল লরেট করতে পারেননি। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা বিরাট কৃতিত্ব। তিনি ভারতবর্ষ, বিশেষ করে বাংলার ঐতিহ্যকে দিয়ে পৃথিবীর সমস্ত সেই সময় শ্রেষ্ঠ ভাষাভাষী, শ্রেষ্ঠ সাহিত্য, সমস্ত শ্রেষ্ঠ সংস্কৃতিকে প্রভাবান্বিত করেছেন, তাদেরকেও সমৃদ্ধ করেছেন। ফ্রেঞ্চ সমৃদ্ধ হয়েছে, জার্মান সমৃদ্ধ হয়েছে, ইংরেজি সমৃদ্ধ হয়েছে, ইংলিশ লিটারেচার, রোমান ভাষা সমৃদ্ধ হয়েছে রবীন্দ্রনাথের দ্বারা। অনুরূপভাবে এই সমস্ত ভাষার দ্বারাও, এই সমস্ত সংস্কৃতির দ্বারাও বাংলা সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষাকে তিনি সমৃদ্ধ করেছেন তথা ভারতবর্ষকে। এইটা রবীন্দ্রনাথের সবচাইতে বড় অবদান। মেলাবে মিলিবে যাবে না ফিরে। এই মহাভারতের সাগর তীরে তিনি একটা সমন্বয় তৈরি করেছেন এবং সেখানে সবচাইতে বড় কাজটি তিনি যেটা করেছেন সেটা হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতের সুরকে আমাদের দেশীয় সঙ্গীতের সুরের একটা মেলবন্ধন করেছেন। সুরের বেশি কথায় আমি যাব না, গানের কথায় বেশি যাব না, হ্যাঁ, সেটা একটা বিরাট দীর্ঘ পর্ব। যদি কখনো সময় হয়, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে পরে অন্য সময় কোথাও আলোচনা করা যাবে। এইটুকু বলে রাখি, আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত, ভারতবর্ষের যে শাস্ত্রীয় সঙ্গীত যাকে বলা হয়, এই শাস্ত্রীয় সঙ্গীতের একটা অন্যতর রূপ কিন্তু রবীন্দ্রনাথ এনে দিলেন। এবং যে ঘরানা, এই ঘরানার মধ্যে একটা বিপুলতর পরিবর্তন সাধন করলেন। সবচাইতে বড় পরিবর্তন সাধন তিনি করলেন একটা নোটেশন তৈরি করে দিয়ে, যেটা পশ্চিমী ঘরানার জিনিস। পশ্চিমী ঘরানার যে উচ্চাঙ্গ সঙ্গীত, যে ক্লাসিক্যাল ব্যাপারটা, সেটার যদি আমরা তুলনা দিই, সেটা কীরকম একটা সিঁড়ির রেলিং ধরে সেটা উঠছে আর নামছে। একটা রেলিং আছে, সেই রেলিং ধরে সেটা উঠছে আর নামছে। সুতরাং সেই যেহেতু একটা
সমান্তরাল একটা পথ আছে ওঠার আর নামার, সুতরাং তার একটা নোটেশন সেখানে আছে, একটা স্বরলিপি ছিল। কিন্তু আমাদের বা ভারতবর্ষের যে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত যেগুলো, তার কিন্তু কোনো নোটেশন ছিল না। কারণ এটা হচ্ছে কীরকম, সিঁড়ি ধরে ধরে আরোহণ এবং সেই সিঁড়ি ধরে ধরে অবরোহণ, তার কোনো নোটেশন ছিল না। ওই সুর তাল ধরেই গান করা হবে। রবীন্দ্রনাথ সর্বপ্রথম উচ্চাঙ্গ সঙ্গীতের একটা নোটেশন, এই নোটেশন তৈরি করলেন। এইটা বিরাট। এবং নোটেশন তৈরি করতে গিয়ে তিনি বর্জন করলেন হারমোনিয়ামকে। হারমোনিয়াম দিয়ে কিন্তু সেই নোটেশনের সবটাকে ধরা যায় না বলেই রবীন্দ্রসঙ্গীতে তিনি হারমোনিয়ামটাকে বর্জন করেছেন। যদিও এখন হারমোনিয়াম সহযোগে চমৎকারভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ হারমোনিয়ামকে বর্জন করেছিলেন ওই একটি কারণে, তার সবকটা নোটেশনের মাধুর্যকে হারমোনিয়াম দিয়ে সঠিকভাবে তিনি ধরতে পারতেন না বা ধরা যেত না। তিনি সেখানে সারেঙ্গি, শরৎ, অন্যান্য সমস্ত, এমনকি পিয়ানো, সেটাকেও তিনি রেখেছেন। যাই হোক, এই গানের দিকে অর্থাৎ পাশ্চাত্য সঙ্গীত এবং ভারতীয় সঙ্গীতের প্রথম একটা মেলবন্ধন, বাল্মীকি প্রতিভা তার একটা, এবং খুব অল্প বয়সেই তিনি সেটা করেছেন। বাল্মীকি প্রতিভা যখন রবীন্দ্রনাথ রচনা করেন, কতই বা তার বয়স। যাই হোক, আরেকটা আইরিশ ফোক সংস, আইরিশ, এইগুলোকে তিনি নিয়ে এসছেন। রবীন্দ্রনাথ কি না নিয়ে এসছেন, আইরিশ ফোক সংগীতকে নিয়ে এসছেন। বাউল কীর্তনকে তিনি একটা মর্যাদা দিয়েছেন। আসলে নাচ আর রবীন্দ্রনাথের মধ্যে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। নাচের কথায় আমরা আসব। বাংলাদেশের এই যে নৃত্য, সঙ্গীতের কথা কিছু আমরা বললাম, এই যে নৃত্য ব্যাপারটা যে মুহূর্তে চলে এলো, তখন আমাদের একটুখানি বলতে হবে এই যে ফোক সংস, এইটা রবীন্দ্রনাথ যেভাবে নিয়ে এসছেন, বাউল, কীর্তন, এটাকে কিন্তু মর্যাদা দিয়েছে। সেই সময়কার ওই যে একটু আমাদের বাবু কালচার, কলকাতার সেই যে বাবু কালচার, যেহেতু কলকাতা ছিল রাজধানী এবং সেইকালকার বাবু কালচার একটা শিক্ষিত সম্প্রদায়, এই বাবু সংস্কৃতি ভাবাপন্ন মানুষ, তারা দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে ছোট নজরে দেখতে আরম্ভ করেছিলেন। ফলস্বরূপ নৈতিকতার একটা অবনমন ঘটেছিল অনেক ক্ষেত্রেই। মধ্যবিত্ত সমাজ থেকে সুচারুরূপে নৃত্যকলার বা সঙ্গীতের একটা সমাদর বর্জিত হতো। তারা ভাবতেন এই গান নাচ এটা বাইজি সম্প্রদায়ের, একটা অন্য সম্প্রদায়, এটা ঠিক শিক্ষিত সম্প্রদায়ের বলে না। ফলত নৃত্য গীত তো বটেই, নৃত্য তো বটেই, নাচ তো বটেই, সঙ্গীতকেও সেই সময় শিক্ষিত সমাজ খুব একটা সুনজরে দেখতেন। রবীন্দ্রনাথ বিশেষ করে গান বলতে, বিশেষ করে লোকসঙ্গীত, একে খুব একটা সুনজরে দেখা। রবীন্দ্রনাথ সর্বপ্রথম বাউল এবং কীর্তনকে মর্যাদা দিলেন এবং সেই মর্যাদাটাকে তিনি তুলে নিয়ে এলেন মার্গ সঙ্গীতের মর্যাদার সাথে একীভূত করে। এবং রবীন্দ্রনাথ বললেন, ভারতবর্ষের বিশেষ করে বাংলার কীর্তনের মধ্যে যে মার্গধারা রয়েছে, এটা না জানলে একজন ভালো সঙ্গীতজ্ঞ মার্গ সঙ্গীত সম্পর্কে তার ধারণা পরিষ্কার হয় না, তার ধারণা স্পষ্ট হয় না এবং তার ধারণা সম্পূর্ণ হয় না। এতটাই গুরুত্ব দিয়ে তিনি কীর্তনকে তুলে ধরেছেন। সেই সঙ্গে বাউলের কথা তো আমরা জানি, বাউল সঙ্গীত নিয়ে তিনি কোন ধারায় তিনি সেটাকে তুলেছিলেন। আমরা আইরিশ ফোক সঙ্গীতের কথা বলেছি, অন্যান্য দেশ থেকে নিয়ে এসছেন মধুশালা। এই মধুশালার যে যৌথ সঙ্গীত, মধুশালার যে উদ্দাম নৃত্য, তাকে কিন্তু রবীন্দ্রনাথ ভীষণভাবে হৃদয় দিয়ে তিনি কিন্তু তাকে তুলে নিয়ে এসছেন। এটা বিশেষ করে লক্ষ্য করা, এই জায়গাটা রবীন্দ্রনাথের একটা বিরাট অবদান।
আসলে বৃন্দ সঙ্গীত বলে সেই সময়টা কিছু ছিল না। এবং মনে রাখবেন, আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি সবটাই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তার সঙ্গীত, তার সাহিত্য, তার আধ্যাত্মিক ব্যাপার সবটাই ব্যক্তি কেন্দ্রিক। সেইখানে রবীন্দ্রনাথ কিন্তু প্রচলন করেছেন একটা নতুন ধারা, যৌথভাবে কয়ার, এই যে যৌথ সঙ্গীত, বৃন্দ সঙ্গীত যাকে আমরা বলি, এই মার্গ সঙ্গীতের সঙ্গে বৃন্দ সঙ্গীতের যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্থান, সেটা কিন্তু রবীন্দ্রনাথ সমানভাবে তুলে নিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি প্রথম যেমন স্বরলিপি প্রবর্তন করেন, রাগ প্রধান হতে কথা প্রধানে সঙ্গীতকে তুলে আনেন, রাগ প্রধান থেকে কথা প্রধান, কথা প্রধান থেকে ভাব প্রধান, সেই সঙ্গে তিনি নিয়ে আসেন বৃন্দ সঙ্গীত, দল বেঁধে গান। এইটা তিনি সাঁওতাল, এই যে শান্তিনিকেতনের চারপাশে যে সাঁওতালরা ছিল তার দ্বারা প্রভাবিত হয়ে সেটাকে তিনি কিন্তু নিয়ে আসেন। তার ফলে তিনি মধুশালার যৌথ সঙ্গীতকেও কিন্তু নিয়ে আসছেন। এটাও বিশেষ করে লক্ষ্য করার। অনেক কথা এগিয়ে যাবে, এটা শেষ হবে না, এই দিকে আমরা যাব না। যেহেতু দক্ষিণ ভারতে আছে, একটু দক্ষিণের প্রভাব আমরা দেখি। রবীন্দ্রনাথ এই যে বললাম, নৃত্যকে, নাচকে কোন স্তরে নিয়ে গেছেন। আমরা তো এটা বলেছি যে নৃত্যকলাকে সেই সময় শিক্ষিত মানুষেরা কোন দৃষ্টিতে দেখত, এবং বিশেষ করে সেই সময় যত শাস্ত্রীয় নৃত্যকলা ছিল, হ্যাঁ, সেটা আমাদের মানে বিশেষ করে আমরা যদি বলি এই কি নৃত্যকলার ধারাগুলো ছিল, সেখানে যদি আমরা একটু বিশেষ করে দেখি, সেখানে আমরা পাব এই দক্ষিণের বেশ কিছু নৃত্যকলাকে। এবং এই প্রত্যেকটা নৃত্যকলাকে যদি আমরা একটু বিশেষ করে দেখি, কুচিপুডি, কথাকলি, ওড়িশি, মণিপুরি, কত্থক, সত্রিয়া, এই সবটাই কিন্তু ছিল দেবদাসী। অর্থাৎ একটা মন্দির নির্ভর, একটা দেবতা মন্দির এবং দেবদাসীদের মধ্যে সেগুলো আবদ্ধ ছিল। ফলে শিক্ষিত মানুষরা সেটাকে কিন্তু একটু নিচু চোখে দেখত। রবীন্দ্রনাথ কিন্তু এই বারবনিতার নৃত্যকে, দেবদাসীদের নৃত্যকে তিনি সেটাকে কিন্তু ব্রাহ্মণায়ন করেছেন। ব্রাহ্মণায়ন শব্দটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে যেন উচ্চ সম্প্রদায়ের মধ্যে তিনি তুলে নিয়ে এলেন। অর্থাৎ তখন নিম্ন সম্প্রদায়ের ওই মানুষেরা, ওই দেবদাসী শ্রেণীর মেয়েরাই নাচ গান করত। রবীন্দ্রনাথ সেটাকে তুলে আনলেন শিক্ষিত সমাজের মধ্যে। এবং লক্ষ্য করবেন, শিক্ষিত সমাজের মেয়েরা, ছেলেরা গান আরম্ভ করলো, নাচ আরম্ভ করলো। এইটা রবীন্দ্রনাথের একটা বিরাট প্রভাব। আমরা যদি কুচিপুডির কথা বলি, এটা অন্ধ্রপ্রদেশের নাচ, 17 শতাব্দীর। এবং এই কুচিপুডির মূল জিনিসটা হচ্ছে ভাবরঙ্গ তাল। এই তিনটি নিয়ে কুচিপুডি এই ব্যাপারটা সব একটা মুখ অভিনয় সমৃদ্ধ, বা এটাকে বলা যায় গল্প খেলা। কলামণ্ডলম গোপী কলামণ্ডলম কৃষ্ণপ্রসাদ, কোট্টকাল শিবরামন, এরা ছিলেন এই কুচিপুডি নৃত্যের গুরু, এরাই প্রবর্তক, এরাই এই ধারাটাকে উন্নত করেছেন। রবীন্দ্রনাথ এই ধারাটাকে তিনি নিয়ে এলেন শান্তিনিকেতনে। তিনি লিখছেন তার শান্তিনিকেতন প্রতিষ্ঠার ইয়েতে তিনি বলছেন যে সেখানে খুব পরিষ্কার করে তিনি এই বিষয়ের মধ্যে লিখছেন যে বিশ্বভারতীর বলছেন, ব্যাপকভাবে এই সংস্কৃতি অনুশীলনের কেন্দ্র প্রতিষ্ঠা করে দেব।
শান্তিনিকেতন আশ্রমে এই আমার অভিপ্রায় ছিল। আমাদের দেশের বিদ্যালয় পাঠ্যপুস্তকের পরিধির মধ্যে জ্ঞান চর্চার যে সংকীর্ণ সীমা নির্দিষ্ট আছে, কেবলমাত্র তাই নয়, সকল রকম কারুকার্য, শিল্পকলা, নৃত্য, গীত, বাদ্য সমস্তই সংস্কৃতির অন্তর্গত বলে স্বীকার করব। এটা রবীন্দ্রনাথের কথা। তিনি এই স্বীকার করব এই শপথ করে এই সমস্ত নৃত্য কলাগুলোকে তিনি নিয়ে এসছেন শান্তিনিকেতনের তার আশ্রমিক পাঠশালার মধ্যে দিয়ে। কুচিপুডির কথা বললাম, কথাকলি, কেরালার কথাকলি, হ্যাঁ, সেখানে ওই কলামণ্ডলম গোপী, কৃষ্ণপ্রসাদ, কোট্টকাল, শিবজ্ঞলম এদের আছে। কুচিপুডি হচ্ছে 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি। কুচিপুডির মধ্যে দুটো ধারা খুব আছে, তাণ্ডব আর লাস্য। এইটাকে রবীন্দ্রনাথ নিয়ে এসছেন। তাণ্ডব নৃত্য, লাস্য নৃত্য রবীন্দ্র নৃত্য ধারার মধ্যে রয়েছে। কথাকলি যেটা হচ্ছে মুখ অভিনয় সম্পন্ন, গল্প খেলার কথা, কলামণ্ডলম গোপী, কৃষ্ণপ্রসাদ কলামণ্ডলম, হ্যাঁ, এই কোট্টালম, শিবরাম, এরা এই কথাকলি নৃত্যকে একটা বিরাট জায়গায় নিয়ে গেছে। রবীন্দ্রনাথ এই কথাকলি দিয়ে তার নৃত্যনাট্যগুলোকে তার মধ্যে তিনি সুন্দরভাবে তার প্রভাব করেছে, এবং রবীন্দ্র প্রভাবেও কিন্তু এগুলো শিক্ষিত সমাজের মধ্যে গ্রহণীয় হচ্ছে। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমরা ভারতনাট্যমের কথা যদি বলি, সেটা হচ্ছে, হ্যাঁ, 500 BC এনশিয়েন্ট তামিল নৃত্য। ভাব রাগতা, ভারত, ভারত, ভারত মানে ভ মানে হচ্ছে ভাব, রা মানে হচ্ছে রাগ, আর ত মানে হচ্ছে তাল। এই হচ্ছে ভারত শব্দের অর্থ। ভাব, রাগ এবং তাল, এই তিন সহযোগী যে নৃত্য। এবং মনে রাখবেন এগুলো সবই মন্দির কেন্দ্রিক এবং সবই দেবদাসীদের দ্বারা। রবীন্দ্রনাথ সেই নৃত্যধারাকে অপূর্বভাবে তার সৃজনী শক্তির মধ্যে দিয়ে তার নৃত্যনাট্যের মধ্যে চমৎকারভাবে তাকে তুলে আনলেন। এবং সেই নৃত্য কারা পরিবেশন করছেন? সমস্ত শিক্ষিত বাড়ির মেয়েরা, শিক্ষিত বাড়ির ছেলেরা, হ্যাঁ, ব্রাহ্মণায়ন করে দিলেন রবীন্দ্রনাথ। ওডিসি, ওডিসির একই ধারা, সেই মন্দির সংক্রান্ত দেবদাসীদের ধারা। ওডিসি, হ্যাঁ, ওডিসিটা অনেকটা হচ্ছে ওধারা মাগাধা স্টাইল, 2nd সেঞ্চুরির এই নৃত্য। খণ্ডগিরি, উদয়গিরির গুহায় দেবদাসীরা এই নৃত্য করতেন। এই সেখান থেকে রবীন্দ্রনাথ, কেলুচরণ মহাপাত্র হচ্ছে ওডিসি নৃত্যের প্রাণ পুরুষ। মণিপুরী, হ্যাঁ, মণিপুরীর নৃত্যেরও দুটো ধারা, একটা হচ্ছে লাই হারোবা ধারা, আরেকটা হচ্ছে লাই হারোবা ধারাটা হচ্ছে লোকনৃত্য ধারা। আরেকটা ধারা আছে রসিলা, হ্যাঁ, রসিলা ধারা, এটা ক্লাসিক্যাল স্টাইল। এই দুটো স্টাইল কিন্তু মণিপুরী নৃত্যের মধ্যে আছে। মণিপুরী নৃত্য সম্পর্কে একটা বড় মজার কথা আছে। মণিপুরী নৃত্য শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেল রবীন্দ্রনাথের প্রভাবে, না হলে মণিপুরী নৃত্যের কোনো শাস্ত্রীয় মর্যাদা কিন্তু ছিল না। এটা বিরাট করে, অর্থাৎ রবীন্দ্রনাথ যেহেতু এটা নিয়ে চর্চা করেছেন, এটার ব্যাপক শান্তিনিকেতনে তার একটা চর্চা হয়েছে। ফলত, হ্যাঁ, গুরু বিপিন সিংহ, যার পর প্রাণ পুরুষ, এইখান থেকে কিন্তু মণিপুরী নৃত্য শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেল। অন্যগুলো কুচিপুডি, কথাকলি, ওডিসি বা ভরতনাট্যম, এগুলো সবই ছিল শাস্ত্রীয় নাট্য, তার একটা আলাদা মর্যাদা ছিল। মণিপুরীকে রবীন্দ্রনাথ কিন্তু এই মর্যাদায় তুলে দিয়েছে। কথাকলি উত্তর ভারতের নাট্য, কথাকার নৃত্য। চারণ জাতির, অর্থাৎ ওয়ান্ডারিং বার্ডস যাদেরকে বলা হয়, এরা বিভিন্ন এপিক্স নিয়ে নৃত্য করছেন। এবং তার প্রাণ পুরুষ হচ্ছেন বিরজু মহারাজ। এই কথাকলি নৃত্য রবীন্দ্র নৃত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আরেকটি নৃত্যের কথা আমরা বলবো, সেটি হচ্ছে আসাম অঞ্চলে সত্রিয়া। ব্রহ্মপুত্র হ্রদের মাজুলি দ্বীপে উত্তর কমলাবাড়ির
সতরা মঠে এই শিল্পের কেন্দ্র। সেখানে আসলে এই বৈষ্ণব মঠ এবং সেখানকার বৈষ্ণবেরা তারা এই নৃত্য করতেন এবং প্রথম দিকে বৈষ্ণব পুরুষেরাই একই সঙ্গে পুরুষ এবং মহিলা উভয়েরই ভূমিকায় নৃত্য করতেন। মূলত বিষ্ণু কৃষ্ণের লীলা এই সমস্ত নৃত্য হতো। পরবর্তীকালে সেইখানে মহিলারাও সেখানে যোগ করেন। গুরু রামেশ্বর সাইকিয়া হচ্ছেন এই নৃত্যের প্রাণ পুরুষ। রবীন্দ্রনাথ এই ধারাটাকেও কিন্তু গ্রহণ করে তাকে এক অন্যতর রূপ ধারণ করেছেন। পৃথিবী রবীন্দ্রনাথের জন্যই কিন্তু এই সবকটি ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যনাট্যের এক অপূর্ব সমন্বয়ী রূপ তিনি দেখতে পেলেন। এই রবীন্দ্রনাথের এই জায়গায় হচ্ছে বিরাট কাজ। অর্থাৎ যা ছিল অন্তর্জদের মধ্যে, যা ছিল একটা মন্দিরের গর্ভগৃহে অন্ধকারের মধ্যে, কিংবা ওই খণ্ডগিরি উদয়গিরির গুহার অভ্যন্তরে, কিংবা মঠের চৌহদ্দির মধ্যে, বৈষ্ণব মঠের চৌহদ্দির মধ্যে, বা যার অস্তিত্ব তেমনভাবে লোকে জানতই না, রবীন্দ্রনাথ তার সৃজনী প্রভায় তিনি কিন্তু এই প্রত্যেকটি নাচকে, এসেন্সকে এমনভাবে বিপুলভাবে তুলে ধরলেন। এবং সেখানে আমরা দেখছি এই যে ভরতনাট্যম, এটা তো দেবদাসী সম্প্রদায়ের মূল, এবং সেখানে কৃষ্ণ আয়ার আর রুক্মিণী দেবী অরুণ্ডেলে তারা খুব চেষ্টা করেছে এই নাটটিকে ওই দেবদাসীদের হাত থেকে তুলে ধরে সেটা বাইরে নিয়ে আসতে। রবীন্দ্রনাথ না হলে কিন্তু এটা এতটা ব্রাহ্মণায়ন হতো না, শিক্ষিত মানুষ এতটা এর দ্বারা প্রভাবিত হতেন বা শিক্ষিত সমাজে কি উত্তরে কি দক্ষিণে কি পূর্বে কিংবা পশ্চিমে সমাদৃত হতো না। এইটি রবীন্দ্রনাথের বিরাট প্রভাব। এই জায়গাটা সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে ভারতবর্ষের খনি থেকে তিনি রত্নধন তুলেছেন, বিশ্বে তার ছড়িয়ে দিয়েছেন। আবার বিশ্বের যেখানে যা কিছু সুন্দর রয়েছে, যেখানে যা কিছু অপূর্ব প্রাণের সম্পদ আছে, রবীন্দ্রনাথ তাকে নিয়ে এসেছেন, ভারতবর্ষের রসের সাথে তাকে মিশ্রিত করেছেন। এই পূর্বে পশ্চিমে, পশ্চিমে পূর্বে, প্রাচ্যে পাশ্চাত্যের এক অদ্ভুত মিল, সমন্বয়, এটা রবীন্দ্র প্রতিভার মধ্যে দিয়ে শিল্পে, নৃত্যে, সঙ্গীতে, যাপনে, ভাষার ঐতিহ্যে, ধর্মের কৃষ্টিতে তিনি কিন্তু এক অন্যতরভাবে তার প্রতিষ্ঠা করেছেন। এইটা রবীন্দ্রনাথের সবচেয়ে বড় কৃতিত্ব। রবীন্দ্রনাথ দক্ষিণ ভারতে বহুবার এসেছেন, দক্ষিণ ভারতে বিভিন্ন শহরে এসেছেন। মাদ্রাজে, সেই সময় এটা মাদ্রাজ প্রভিন্সিয়াল আমরা বলছি, এখন তামিলনাড়ু, সেখানে তিনি বহুবার ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি ভাষণ দিয়েছেন। তিনি মহীশূর রাজার অতিথি হয়ে, মহীশূরের দেওয়ানের অতিথি হয়ে তিনি মহীশূরে বহুবার ছিলেন, পুনেতে ছিলেন। তিনি এই ব্যাঙ্গালোরেও এসেছিলেন। আজকে আমরা তার ব্যাঙ্গালোরে তিনি ছিলেন এবং সেখানে তিনি কি করেছেন তার একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে তুলে ধরছি। রবীন্দ্রনাথ এই ব্যাঙ্গালোর শহরে প্রথম এসেছিলেন 1919 সালের 11ই জানুয়ারি। তখন তিনি কিন্তু বিখ্যাত নোবেল লরিয়েট, দেশে এবং বিদেশে তার প্রভূত নাম যশ, সারা পৃথিবী তাকে এক অন্যতর রূপে চেনে। ভারতবর্ষ, আমরা বললাম আগে যে কথাটা বলেছি, আগে রবীন্দ্রনাথ স্বীকৃতি পেয়েছেন বহির্বিশ্বে, তারপরে ভারতবর্ষ, তার রাজ্য, তার শহর তাকে সম্মান জানায়, স্বীকৃতি দেয়। যাই হোক, রবীন্দ্রনাথ এই ব্যাঙ্গালোর শহরে এসেছিলেন 1919 সালের 11ই জানুয়ারি প্রথম, এবং তিনি এসেছেন একজন বিরাট ডিগনিটারি হিসেবে এই শহরে, এবং তিনি এখানে অনেকগুলো
অনুষ্ঠান তিনি সেখানে পৌরোহিত্য করেছেন, যোগদান করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতাও দিয়েছেন। 1919 এবং তার শেষ আসা এই ব্যাঙ্গালোর শহরে 1928, মোট 3-4 বার তিনি এই ব্যাঙ্গালোর শহরে এসেছিলেন। এখানে তিনি দুটি বড় রচনা, অনেক কবিতা লিখেছেন। একটি কবিতা তো আমরা আগের দিন উল্লেখ করেছি। তিনি দুটি বড় রচনা এখানে লিখেছেন, তার কথায় আমরা আসব। বলেই দিই, একটি শেষের কবিতা আর দ্বিতীয়টি হচ্ছে যোগাযোগ উপন্যাস। ওইগুলো নিয়ে পরে কথা বলবো। উনি 11ই জানুয়ারি 1919 সালে আমরা বললাম প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলেন। অল ইন্ডিয়া ফেস্টিভ্যাল অফ ফাইন আর্টস তার আহ্বানে, সেখানে অল ইন্ডিয়া ফেস্টিভ্যাল অফ ফাইন আর্টস এই ব্যাঙ্গালোর শহরে একটা 2-3 দিনের একটি বিরাট সেমিনার, একটা বিরাট অনুষ্ঠান করেন। তার একদিন আগে, সেটা আরম্ভ হয়েছিল 12 থেকে 18, 12, 13, 14, 15, 16, 17 সপ্তাহব্যাপী একটা আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফেস্টিভ্যাল অফ ফাইন আর্টস। এই ব্যাঙ্গালোরে সপ্তাহব্যাপী এক বিরাট অনুষ্ঠান। রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য তার একদিন আগে 11ই জানুয়ারি এসেছিলেন 1919 সালে। এবং এই যে ফেস্টিভ্যালটা, এটা এদের আয়োজন করেছিল অ্যামেচার ড্রামাটিক অ্যাসোসিয়েশন, ADA। হ্যাঁ, এবং এখানে তিনি মাদ্রাজ হয়ে তারপরে তিনি এই শহরে এসেছেন, ব্যাঙ্গালোর শহরে। তখন তার নাম ছিল ব্যাঙ্গালোর, বর্তমানে তার নাম হচ্ছে বেঙ্গালুরু। তো যাই হোক, আমরা ব্যাঙ্গালোর এই কথাটাই বলবো। যেমন মাদ্রাজও বলছি, রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন মাদ্রাজ, এখন যেমন তামিলনাড়ু, আর তখন এই শহরটির নাম ছিল ব্যাঙ্গালোর, এখন নাম হয়েছে বেঙ্গালুরু। তো যাই হোক, এবং তিনি এখানে এই ব্যাঙ্গালোর শহরে এসে, মাদ্রাজ হয়ে ব্যাঙ্গালোর এসেছিলেন এবং বালাবোরি গেস্ট হাউসে তিনি এখন ছিলেন। এটা অফিসিয়াল রেসিডেন্স ছিল সেই মাইসোরের যে দেওয়ান, কান্থারাজ উডস, তার এটা অফিসিয়াল রেসিডেন্স ছিল এই বালাবোরি গেস্ট হাউস। এটি এখন কিন্তু একটা জাতীয় সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে এবং রবীন্দ্র ভবনের মর্যাদা পেয়েছে। এটা হেরিটেজ হাউস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেই সময় সমস্ত বড় বড় কাগজে, বিশেষ করে এই ডেকান হেরাল্ডস, যেটি এখানকার সবচেয়ে বিখ্যাত, সেখানে এই সম্পর্কে যা উদ্ধৃত দেওয়া হয়েছিল কবির আগমন হিসেবে, তার থেকে আমরা একটুখানি তুলে ধরি রবীন্দ্রনাথ এসেছেন, কি প্রভাব সেখানে তিনি পড়েছেন। একটা কথা বলি, রবীন্দ্রনাথ তখন এসেছিলেন যখন এখানে, আজকাল দক্ষিণী অভিনেতারা কিংবা আমাদের বোম্বের অভিনেতারা কিংবা নেহাত আমাদের বাংলার সেই নামী অভিনেতারা, ধরা যাক উত্তম কুমার, দক্ষিণীর বড় বড় অভিনেতারা, বা এই আমাদের বোম্বের বড় বড় অভিনেতারা, তারা যদি কোথাও যান, যে একটা বিপুল জনস্রোত হয়, তাদেরকে দেখার জন্য একটা উন্মাদনা সৃষ্টি হয়, তার চেয়েও সহস্র গুণ উন্মাদনা কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে হয়েছিল। এটা বিশেষ করে উল্লেখ করার, এইটাই খবরের কাগজ ডেকান হেরাল্ডসে বলছে। এ লার্জ প্যান্ডেল ওয়াজ ইরেক্টেড অন অ্যান ওপেন গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ SLN হাই স্কুল, এটি এখনও আছে, নিয়ার কেয়ার মার্কেট, ব্যাঙ্গালোরের একটি খুব বিখ্যাত জায়গা, কেয়ার মার্কেট। অ্যান্ড crowds gathered from the morning of January 12, সেদিন অনুষ্ঠান। রবীন্দ্রনাথ একদিন আগে এসেছেন। ওই 12ই জানুয়ারি সকাল থেকে প্রচণ্ড ভিড় ওই গ্রাউন্ডে, SLN হাই স্কুলের ওই কেয়ার মার্কেটে জমতে আরম্ভ করে একদম ভোর থেকে। এবং তার জন্য সেই ভিড় কতক্ষণ অপেক্ষা করেছিল, এবং সে কাগজে লিখছে, হু অ্যারাইভ, মানে রবীন্দ্রনাথ অ্যারাইভ অ্যারাউন্ড 6 PM অ্যান্ড ইনঅগারেটেড ইভেন্টস।
তিনি সন্ধ্যে 6টার সময় এসে সেই সভা, সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন। আর তাকে দেখার জন্য ভোর থেকে, সেই দিন ভোর থেকে প্রচুর জমানো সমাগম হয়েছিল। ভাবা যায় 12 ঘন্টা আগে থেকে তাকে দেখার জন্য সে সময় প্রচুর মানুষ এসে বেঙ্গালুরুর সেই SLN হাই স্কুলের সেই কেয়ার মার্কেটের সন্নিকটে ভিড় করেছিল রবীন্দ্র। এবং সেখানে ওই কাগজ বলছে, সেই কাগজে আরও বলছে এই কথাটাকে, এ সেন্টিনারি সোভেনিয়ার, সেটা পরবর্তীকালে ওই সেখান থেকে প্রকাশ করা হয়েছিল ওই অ্যামেচার ড্রামাটিক অ্যাসোসিয়েশন ADA থেকে। তারাই সমস্ত খবরের কাগজের কাটিংসগুলো সে সময় তুলে দিয়েছিল। এবং সমস্ত খবরের কাগজের মূল একটা কথা ছিল, নানাভাবেই তারা বলেছে, এবং যে কথাটা তারা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে all the papers describes the week-long events when Tagore was treated with, রবীন্দ্রনাথকে কিভাবে দেখা হয়েছিল, কেমন সম্বর্ধনাতে রবীন্দ্রনাথ এই বেঙ্গালুরুরে পেয়েছিলেন। টেগোর ওয়াজ ট্রিটেড উইথ মাচ ফ্যানফেয়ার, মাচ ফ্যানফেয়ার। এবং তারপরে রবীন্দ্রনাথ আরও নানা জায়গায় গেছেন এবং নানা ইয়ে করেছে। সেটা এইটা হচ্ছে রবীন্দ্রনাথের তখন বিপুলতর জনপ্রিয়তা, তার মোহিনী আকর্ষণ। এইটা দক্ষিণ ভারতে এমনই ছিল। তার এই সময় তিনি 2 মাস ব্যাঙ্গালোরে ছিলেন এবং আবার তিনি ব্যাঙ্গালোরে আসেন। হ্যাঁ, ওই অনুষ্ঠানটি হয়ে যাবার পর, ভুল বললাম, ওই 18 তারিখে অনুষ্ঠানটা হয়। তারপরে উনি আবার ওই 18 তারিখে আবার তিনি রাতেই ট্রেনে মাইসোর থেকে মাইসোরে চলে যান। ব্যাঙ্গালোর থেকে তিনি মাইসোরে চলে যান সেই রাত্রে 18 মাইসোরে তখন ছিলেন তিনি। আবার তিনি ঠিক 2 মাস পরেই আবার এই ব্যাঙ্গালোরে এসেছিলেন মার্চ 19, আবার সেই একই সালে 1919-এ 2 মাস পরেই, মার্চ 19, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক 2 মাস পরেই তিনি 18 তারিখ চলে গেছিলেন জানুয়ারির, আবার 19শে মার্চ ঠিক 2 মাস পরে তিনি এসছেন। এবং সেই সময় তিনি এসে মাইসোর সোসাইটির নুরুপাত্তায়ন রোডে তিনি 2টি বক্তৃতা দেন, 2টি বিষয় বক্তৃতা। তার 2টি বক্তৃতার একটি হচ্ছে এ ভিশন অফ ইন্ডিয়ানস হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে দ্য মেসেজ অফ দ্য ফরেস্ট। এবং সেখানে তিনি ওই জানুয়ারি 12-তে যে তিনি বক্তৃতাটি দেন, জানুয়ারি 12, সেটা হচ্ছে মেসেজ অফ দ্য ফরেস্ট, বনের ধর্ম। এই মেসেজ অফ দ্য ফরেস্ট, এই বক্তৃতাটি তিনি কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গাও গিয়ে বলেছেন। আজকে আমরা একটু এই মেসেজ অফ দ্য ফরেস্ট, এইখানে বনের ধর্ম বলে যেটি বাংলায় অনুদিত হয়েছে, রবীন্দ্রনাথ কি বলেছিলেন সেই কথাটি বলে আজকের আলোচনা শেষ করব। পরে আরেকটি কোনো এরকমই আলোচনায় তিনি সেখানে আরেকটি দ্বিতীয়বার যখন তিনি ব্যাঙ্গালোরে আসেন, তখন তিনি সেখানে আলোচনা করেছেন এ ভিশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাস নিয়ে আরেকটি পর্বে সেই বিষয়টি নিয়ে। এবং তিনি যে 2টি রচনা এখানে করেছেন, শেষের কবিতা আর আরেকটি রচনা যেটা তিনি এই দক্ষিণ ভারতে চলাকালীন করছিলেন, যোগাযোগ উপন্যাস, সেটি তিনি ক্রমিকভাবে রচনা করছেন। সেটি তিনি এই ব্যাঙ্গালোরে অবসর থাকাকালীন তিনি দ্বিতীয়বার তিনি এসে যে ছিলেন, সে সময় তিনি সেটাকে সম্পূর্ণ করেন। ওই পরের কোনো একটি আলোচনায় আমরা ভারতবর্ষের ইতিহাস নিয়ে, শেষের কবিতা নিয়ে বা যোগাযোগ নিয়ে হয়তো কিছু আলোচনা করব। বনের ধর্ম, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেটার একটু আলোচনা আমরা বলবো। বলছেন রবীন্দ্রনাথ তার বাংলা অনুবাদটিতে, আমরা এই মহান বিশ্বের সামনে দাঁড়ানো
আমাদের জীবনের সত্য তার প্রতি আমাদের মনের মনোভাবের উপর নির্ভর করে একটি মনোভাব। রবীন্দ্রনাথ বলছেন আমার এই মহান বিশ্বের সামনে দাঁড়ানো আমাদের যে জীবনের সত্য তার প্রতি আমাদের মনের মনোভাবের উপর নির্ভর করে একটি মনোভাব, যা আমাদের চারপাশের বিশেষ পরিস্থিতি এবং আমাদের স্বভাব অনুযায়ী এর সাথে আচরণ করার অভ্যাসের দ্বারা সেটি গঠিত হয়। অর্থাৎ এই যে বিশ্বের সামনে দাঁড়ানো যে জীবনের সত্য তার প্রতি আমাদের যে মনোভাব সেটা নির্ভর করে আমাদের স্বভাব অনুযায়ী এবং এর সাথে আচরণ করার অভ্যাস। এই দুয়ের দ্বারা আমরা এই সত্যটাকে কিভাবে গ্রহণ করব সেই মনোভাব তৈরি হয়। এটা রবীন্দ্রনাথ বলছেন। এটি মহাবিশ্বের সাথে আমাদের, রবীন্দ্রনাথ বলছেন, এটি মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে, মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে হয় বিজয়ের মাধ্যমে বা মিলনের মাধ্যমে, হয় শক্তি চাষের মাধ্যমে বা সহানুভূতির মাধ্যমে পরিচালিত করে। অর্থাৎ দুটি ভাবে, হয় বিজয়ের মাধ্যমে অর্থাৎ শক্তি চাষের মাধ্যমে, আর না হলে সম্পর্ক মিলনের মাধ্যমে অথবা সহানুভূতির মাধ্যমে। এই দুটি মাধ্যম, হয় শক্তি প্রদর্শন আর না হলে মিলন বা সহানুভূতি। এই দুটি দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই মহাবিশ্বের সত্যকে গ্রহণ করি এবং এইভাবে অস্তিত্বের সত্য উপলব্ধির ক্ষেত্রে আমরা দ্বৈতবাদের নীতির উপর বা ঐক্যের নীতির উপর জোর দিই। ভারতীয় ঋষিরা উপনিষদে বলেছেন, রবীন্দ্রনাথ লিখছেন, ভারতীয় ঋষিরা উপনিষদে বলেছেন যে আমাদের আত্মার মুক্তি নিহিত রয়েছে ঐক্যের চূড়ান্ত সত্যকে উপলব্ধি করার মধ্যে। তারা বলেছিলেন ঈশাবাস্যম ইদম সর্বম, এই চলমান পৃথিবীতে যা কিছু চলে তা ঈশ্বরের দ্বারা আবৃত হিসেবে জেন এবং ত্যাগের মাধ্যমে উপভোগ করো, দখলের ভোগের নয়। এর অর্থ এই যে, রবীন্দ্রনাথ বলছেন, এর অর্থ এই যে আমরা বস্তুর বহুত্বকে চূড়ান্ত সত্য হিসেবে জানি, তখন আমরা তাদের বাহ্যিক অধিকার দ্বারা নিজেদের বৃদ্ধি করার চেষ্টা করি। কিন্তু যখন আমরা অনন্ত আত্মাকে চূড়ান্ত সত্য হিসেবে জানি, তখন তার সাথে আমাদের মিলনের মাধ্যমে আমরা আমাদের আত্মার আনন্দ উপলব্ধি করি। তাই যারা সিদ্ধি লাভ করেছেন তাদের সম্পর্কে বলা হয়েছে সাবর্ণ ইব বিশান্তি, তারা সব কিছুতেই প্রবেশ করে। এই পৃথিবীর সাথে তাদের নিখুঁত সম্পর্ক হলো মিলনের সম্পর্ক। এই পৃথিবীর সাথে তাদের নিখুঁত সম্পর্ক হলো মিলনের সম্পর্ক। প্রাচীন ভারতের অরণ্যবাসীদের দ্বারা প্রচারিত পরিপূর্ণতার এই আদর্শ মনকে আধিপত্য করে। বনের ছায়ায় আমাদের মহাকাব্যের ক্লাস্টারে সম্পর্কিত কিংবদন্তিগুলি তাদের বর্ণনার মন্ত্র। অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে বনের ধর্ম বলতে উপনিষদের ধর্মের কথাই বলেছেন, যে বনের মধ্যে ভারতের মর্মবাণী উদ্ঘাটিত হয়েছে, সেই মন্ত্রকেই তিনি সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। এই যে কথাটি মেসেজ অফ দ্য ফরেস্ট, এই নামে তিনি যেটা বলছেন, অর্থাৎ বনের ধর্ম, এটি ভারতবর্ষের আত্মার বাণী, তার হৃদয়ের বাণী। অর্থাৎ ভারতবর্ষের মানুষ এই বিশ্বকে জেনেছেন, একটা বহুত্বকে স্বীকার করেছে, তাকে ধরেছে তার হৃদয়ের যোগ থেকে, একটা আত্মার
অনন্ত আত্মার চূড়ান্ত সত্য বলে, যা আমাদের বৈদান্তিক সত্যের, অদ্বৈত ব্রহ্মের মর্মকথা। রবীন্দ্রনাথ ঠিক একই দৃষ্টিতে এই বিরাটকে দেখেছেন, এই বিশ্বকে তিনি দেখেছেন, এবং সেভাবেই তিনি এই বিশ্বের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রাচ্যের এই দর্শনকে তিনি মেলে ধরেছেন পাশ্চাত্যে। তারপরে আমরা দেখছি আরেক বীর সন্ন্যাসী, যিনি রবীন্দ্রনাথের সমসাময়িক, অল্প ছোট রবীন্দ্রনাথ থেকে, তিনিও সেই ভারতাত্মার এই বাণীকে, এই বেদান্তের বাণীকে পৃথিবীর মধ্যে একই রকমভাবে ছড়িয়ে দিয়েছেন। আমরা কোনো একটি পর্বে রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিবেকানন্দ, এইটি নিয়েও আলোচনা করব। আসলে কোথাও একটি কথা বড় মানুষেরা একই রকম চিন্তা করে, গ্রেট ম্যানস থিঙ্ক অ্যালাইক। কোথাও তাদের মধ্যে একটা যোগসূত্র থাকে, একটা সমভাবনা থাকে, একটা ঐক্য ভাবনা থাকে। এটাই হচ্ছে বিরাট পুরুষ। যুগপুরুষ, যুগের কবি বা যুগের নবী, তাকে নিয়ে অন্যরা যে কথাই বলুক না কেন, যত কোলাহলই উঠুক না কেন, একথা জানবেন এটা সাধারণ মানুষের, তাদের ছোট দৃষ্টির থেকে বর্ণনা। এই বড় মানুষদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই, অন্তর্জাত কোনো বিরোধ নেই, দৃষ্টিগতভাবে কোনো বিরোধ নেই। তারা সেই মহতের ক্ষেত্রে, বিরাটের ক্ষেত্রে, অন্তরের ক্ষেত্রে তাদের দৃষ্টি কিন্তু এক, সমান। সেখানে তারা এই মহামিলনের বাণীর কথাই বলছেন, এবং সেই কথাই, প্রাচ্য হৃদয়ের কথাই তারা পাশ্চাত্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছেন। আর পাশ্চাত্যের সেই শক্তি, বল, বীর্যতাকে তারা আবার প্রাচ্যের মধ্যে প্রতিষ্ঠা করছে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।